হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিত গল্প। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে নবম শ্রেণীর পলিনোমিয়াল বা বহুপদী রাশিমালা বা বহুপদী সংখ্যামালা এটির ইন্ট্রোডাকশন ক্লাস নেব। তো চলো শুরু করা যাক যে বহুপদী রাশিমালা কাকে বলে বা কি। আমি আগামী ভিডিওতে পরপর এই যে সিরিজটি আনছি এই চ্যাপ্টারটি পুরোটাই কমপ্লিট করব, তবে আজকে ইন্ট্রোডাকশন ক্লাস। তো চলো শুরু করা যাক। তো দেখো এখানে আমি লিখেছি কি পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা ক্লাস 9। তো এটি আমাদের পশ্চিমবঙ্গ যে মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9 বা নবম শ্রেণীতে পড়ানো হয়। এটি সম্ভবত চ্যাপ্টার 7। তো CH7 চ্যাপ্টার 7। এখন পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা কি, দেখো আমরা ছোট ক্লাসে এরকম অঙ্ক করতাম যে আমার কাছে এক্সটি পেন আছে, একটি পেনের দাম 7 টাকা হলে মোট দাম হবে কত? 7 × x = 7x টাকা, তাই না? তো এটা আমরা ছোট ক্লাসে করে এসেছি। এখন তোমরা বলো এই যে 7 এবং x কে গুণ দিয়ে 7x লিখলাম, 7 সংখ্যাটাকে কি বলবো এবং x সংখ্যাটাকে কি বলবো, এখান থেকেই হচ্ছে এই চ্যাপ্টারের সূত্রপাত। তাহলে এই যে আমরা 7x লিখলাম, 7টাকে আমরা কি বলবো? ধ্রুবক রাশি বা ধ্রুবক সংখ্যা, ধ্রুবক। আর এই এক্সটাকে আমরা কি বলবো? চলরাশি, চলরাশি। এক্সটাকে চলরাশি এবং 7টাকে ধ্রুবক বলবো, তাই না? তো আমরা অঙ্ক করতে গিয়ে বা বীজগাণিতিক অঙ্ক করতে গিয়ে এরকম আমরা দেখেছি, প্রচুর রাশি আমরা দেখেছি যাদের মধ্যে এক্স এবং ওয়াই জেড এই সমস্ত রাশিগুলো থাকে। তো এইগুলোকেই আমরা কি বলবো? না চলরাশি। এখন কেন এর নাম চলরাশি হলো? তো চলরাশি এই কারণেই হলো, দেখো তুমি অঙ্কে এইটাকে পরিবর্তন করতে পারবে না, পরিবর্তন করা যাবে না, এটাকে পরিবর্তন করা যাবে না, কিন্তু এটাকে পরিবর্তন করা যাবে, পরিবর্তন করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে কেন স্যার এটি পরিবর্তন করা যাবে? দেখো আমার কাছে এক্সটি পেন আছে, এখন আমার কাছে 5টি পেনও থাকতে পারে, আমার কাছে 2টি পেনও থাকতে পারে, তাই না? তাহলে আমি যদি 5টি পেন থাকে তাহলে কি হবে? 7 × 5 মানে 35 টাকা দাম হয়ে যাবে। আর যদি আমার কাছে 2টি পেন থাকে 7 × 2 14 টাকা দাম হয়ে যাবে। যদি আমার কাছে 10টি পেন থাকে 7 × 10 70 টাকা দাম হয়ে যাবে। তাহলে এইগুলো সব কি হয়ে গেল? দাম। এগুলো দাম। এটা হচ্ছে কি? পেনের সংখ্যা, এটা হচ্ছে সংখ্যা। তাহলে দেখো এই সংখ্যার জিনিসটা, এই 5, এই 2, এই 10 এগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে দেখো এটা হচ্ছে নো চেঞ্জ। এটা কি হচ্ছে? নো চেঞ্জ, নো চেঞ্জ, তাই না? এটা হচ্ছে চেঞ্জেবল। এই চেঞ্জেবল হওয়ার কারণে এটাকে চলরাশি বলা হয়, মানে এই রাশিটা চলতে পারে, চেঞ্জ হতে পারে। তো সে কারণে এটাকে আমরা কি বলবো? চলরাশি। তো চলো তাহলে এবার আমরা চলরাশি শিখে গেলাম এবং ধ্রুবক সংখ্যাটি শিখে গেলাম। এবারে আমরা দেখবো কি এই চলরাশি এবং এই ধ্রুবকের সহযোগে অনেকগুলো টার্ম যোগ বিয়োগ করে লেখাকে আমরা কি বলতে পারি। তো চলো সেটা আমরা এবার দেখি। তো এগুলো আমি মুছে দিই। ধরো এই অঙ্ক লিখলো 7x + 2। এই 7x + 2, দেখো এখানে তো 7x অলরেডি ছিলই, তার সঙ্গে আরো কি হলো? 2 যোগ হয়ে গেল। বা কেউ একজন লিখলো 7x + y + 5, এরকম লিখলো। তো দেখো এখানে এটা কি? ধ্রুবক। এটা কি? ধ্রুবক। কিন্তু এটা কি আর এটা কি? এই দুটোই চলরাশি, তাই না? চলরাশি। তো দেখো কতগুলো ধ্রুবক এবং কতগুলো চলরাশি সহযোগে আমরা যোগ বা বিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমি আর একটু বড় রাশি লিখতে পারি, তাই না? এই সমস্ত বড় রাশি লেখার পদ্ধতিটাই হলো কি, যে এটার একটা স্পেশাল নাম আছে। এটাকে আমরা কি বলি? না বহুপদী সংখ্যামালা বা
পলিনোমিয়াল। কি বলবো? বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল। তো চলো এই পলিনোমিয়ালের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে বা কি কি ভাগ আছে সেটা আমরা দেখবো, বা কাকে পলিনোমিয়াল বলতে পারি, কাকে পলিনোমিয়াল বলতে পারি না। তাহলে বহুপদী রাশিমালা হতে গেলে কিছু ক্রাইটেরিয়া আছে। কিরকম? আমি এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পল বললাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু, আর এখানে বললাম এক্স টু দি পাওয়ার -1 প্লাস এক্স টু দি পাওয়ার -2 প্লাস 2। তো এখানে দুটো রাশিমালা লিখেছি, অবশ্যই বহুপদী রাশিমালা হবে কি হবে না, বা পলিনোমিয়াল হবে কি হবে না সেটা আমি এবার বলবো। দেখো এক্স এর যে ঘাত, এক্স এর যে ঘাতগুলো কি আছে, এখানে কিছু নেই মানে 1, এখানে এক্স এর ঘাত কি আছে 0। আমরা জানি এক্স টু দি পাওয়ার 0 মানে কত হয়? 1 হয়, আমরা সবাই জানি এটা। তো দেখো এক্স এর ঘাতগুলো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা থেকে আস্তে আস্তে কমতে কমতে এক্স টু দি পাওয়ার 0 তে এসছে। বা আমি চাইলে এটাকে এরকম লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স প্লাস 1। তো এটাকে যদি আমরা এই ফর্মে লিখতে চাই তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 0 ইন্টু এক্স কিউব প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স, এখানে একটা 1 দিয়ে দাও, প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। তো দেখো পাওয়ার 4, পাওয়ার 3, পাওয়ার 2, পাওয়ার 1, পাওয়ার 0। তাহলে এইরকম অর্ডার মেনটেন করে যে রাশিমালাগুলোকে আমরা বানাতে পারি তাদেরকেই আমরা কি বলবো না বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল। কিন্তু যখন কোনো চলরাশির পাওয়ার বা ঘাত নেগেটিভ সংখ্যা হয়ে যাবে, এটা কি নেগেটিভ বা ঋণাত্মক, তাই না? এই ঋণাত্মক বা নেগেটিভ হওয়ার কারণে এটিকে আমরা কি বলতে পারি? এটিকে আমরা পলিনোমিয়াল বলতে পারবো না। ক্লিয়ার হলো? ঠিক আরেকটি ভাবে আমরা এটিকে বলতে পারবো না। আরেকটি এক্সাম্পল নিই, যদি এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 ইকুয়াল আর কিছু না, তো এইরকম, বা এখানে আরো এক্স থাকতেই পারে। তো এইরকম জায়গায় এখানে দেখো এই যে ঘাত, এটাকে কি আছে? এই ঘাতটা হচ্ছে দেখো ভগ্নাংশে চলে এসছে, তাই না? সে প্রকৃত ভগ্নাংশ থাক আর অপ্রকৃত ভগ্নাংশ থাক, যদি আমার এরকম ভগ্নাংশ চলে আসে তাহলে এটিকে আমি আর কি বলতে পারবো না? বহুপদী বলতে পারবো। তাহলে বহুপদীর ফর্ম কি? বহুপদীর ফর্ম এরকম। কেউ চাইলে এরকমও লিখতে পারে যে এক্স টু দি পাওয়ার 50 প্লাস 1। তাহলে এখানে অনেকগুলো টার্ম আছে, 49 আছে, 48 আছে, 43 আছে, 30 আছে, প্রত্যেকটা টার্মই আছে, কিন্তু এগুলোর টার্মের সবগুলো সব কি 0। আচ্ছা, সহগটা আমি যখন উচ্চারণ করলাম, সহগটা কি এবার আমি বলি। সহগটা হচ্ছে যে কোনো চলরাশি, আমি একটা এক্সাম্পল নিই, সবটা বোঝার জন্য একটা এক্সাম্পলই যথেষ্ট। আমি বলছি কি 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এখানে আমি যদি বলি এখানে একটা মাইনাস নিয়ে নিই, তো এখানে বলছি এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত হবে? 5। এক্স এর সহগ কত হবে? না এই যে এক্স এর সহগ কি আছে? -3 আছে, তাই না? -3। আর এখানে কেউ নেই মানে কি এক্স টু দি পাওয়ার 0 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কি হবে? 2। বা ধ্রুবক পদ কত? ধ্রুবক পদ 2। তাহলে এটি গেল সহগ। সহগ মানে কি? যে কোনো চলরাশির বাম দিকে যে সংখ্যাটি গুণ থাকবে। ধরো আমি যদি বললাম 5x, তাহলে এক্স এখানে চলরাশি এবং 5x এর যে 5টা, সেই 5টাই হবে কি এক্স এর কি সহগ। আমি যদি বলি 10x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের সহগ কি হবে? 10। তো এইভাবে আমরা সহগকে চিনে নিতে পারি। এবার আমরা দেখব কি বহুপদী রাশিমালা কয় ধরনের হতে পারে। একপদী, দ্বিপদী, ত্রিপদী, এবার বহুপদীও হতে পারে। তো একপদী বা মোনোমিয়াল, দ্বিপদী বা বাইনোমিয়াল, ত্রিপদী বা ট্রাইনোমিয়াল, এই সংখ্যাগুলো আমরা কিভাবে চিনব। দেখো একপদী বলতে একপদী রাশিমালা, একপদী রাশিমালা বা মোনোমিয়াল, মোনোমিয়াল। তো এটি একটাই পদ বিশিষ্ট। আমি এক্সাম্পল দিই, 5x -3x টু দি পাওয়ার 4, 2x টু দি পাওয়ার 12, 2/3x টু দি পাওয়ার 10। তাহলে দেখো এগুলো সবই একটা করেই টার্ম আছে, তাই না?
একটা, এটা কিন্তু দেখে মনে হচ্ছে -3x4, কিন্তু না, এটা হচ্ছে একটাই টার্ম। তাহলে তোমরা একটা টার্ম চিনলে কিভাবে, এর সঙ্গে আর কোনো যোগটোগ কিছু নেই, তাই না, এর সঙ্গে কোনো যোগটোগ নেই, তাহলে এই টার্মগুলোকে আমরা কি বলবো, একপদী রাশিমালা। তাহলে তোমরা দ্বিপদীটাও লিখতে পারবে। দেখো দ্বিপদী মানে কি, দ্বিপদী রাশিমালা। দ্বিপদী রাশিমালার দুটো করে টার্ম থাকবে। আমি যদি বলি 5x+1, তাহলে এটা দুটো, এই একটা এবং এই একটা, মাঝখানে যোগ আছে, তাহলে এটি কি দ্বিপদী। কমা 3x মাইনাস বা 3x² তাহলে এটি দ্বিপদী। আরেকটি হচ্ছে ধরো x² - x, তাহলে এটি দ্বিপদী। তাহলে দেখো এগুলো হচ্ছে দ্বিপদী। তাহলে ত্রিপদীটা কি আর লিখতে হবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে, এর সঙ্গে আরেকটা টার্ম যোগ করে দিলে ত্রিপদী হবে। তাহলে কি হচ্ছে, ত্রিপদী। ত্রিপদীটা কি, ত্রিপদী রাশিমালা তিনটে টার্ম থাকবে, ধরো 1 + x + x², ঠিক আছে। আরেকটা লিখলাম -x⁵ + x⁴৯ + x। দেখো তিনটে করে টার্ম আছে, ঠিক আছে। তো এরকম দ্বিপদী মানে দুটি টার্ম থাকবে, ত্রিপদী মানে তিনটি টার্ম থাকবে। তাহলে আমরা চিনে নিলাম একপদী, দ্বিপদী এবং ত্রিপদী চলরাশি বহুপদী সংখ্যামালা। এবার আমরা দেখব একচল বিশিষ্ট বহুপদী আর দ্বিচল বিশিষ্ট বহুপদী, এটি কিরকম হবে। তাহলে দেখো একচল বিশিষ্ট বহুপদী সেটি আবার কিরকম, দেখো এই কথাতেই তার উত্তর পেয়ে যাচ্ছি আমি। এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যা মালা। তাহলে এর চলরাশি সংখ্যা কত, চলরাশি সংখ্যা 1, মানে এখানে একটাই চল থাকবে। মানে যদি এক্স এর চল হয়, এক্স একটা চলরাশি। আচ্ছা চলরাশি কাদেরকে প্রকাশ করা হয়, দেখো আমি একটু এখানে বলে দিই। চলরাশি সাধারণত এক্স, ওয়াই, জেড, টি এইগুলোকে চলরাশি বলা হয়, মানে জেনারেলি ইউজ করা হয়। আর ধ্রুবকটা তো আমরা অলরেডি দেখেছি, 1, 2, 3, অনেক সময় লেটার দিয়েও ধ্রুবক হয়, এ বি সি। তার মানে ইংলিশ বর্ণমালার প্রথম দিকের অ্যালফাবেটকে আমরা ধ্রুবক হিসাবে আমরা ট্রিট করি, এবং ইংলিশ বর্ণমালার শেষের দিকের অ্যালফাবেট গুলোকে আমরা চলরাশি হিসাবে ট্রিট করি। উল্টোটা হতে পারে অনেক সময়, কোনো কোনো অঙ্কে হয়, কিন্তু তোমরা যেহেতু ক্লাস 9-এ অঙ্কগুলো করবে, তোমরা জেনারেলি চেষ্টা করবে যে এক্স, ওয়াই, জেড, টি এইগুলো দিয়ে আমরা চলরাশিকে প্রকাশ করব, এবং এবিসি 1 2 3 5 4 এই সমস্ত সংখ্যাগুলোকে দিয়ে আমরা কি করব, ধ্রুবককে আমরা প্লেস করব বা ধ্রুবকটাকে ট্রিট করব, ঠিক আছে, বুঝতে পারলে। তো চলরাশির সংখ্যা এখানে কত হলো, 1। তাহলে একটাই চলরাশি, এখানে এক্স উপস্থিত। তাহলে আমি যদি বলি x² + 5x + 40, তাহলে এটি যেরকম হবে সেরকম -x⁴ + x³ + 4x² -x + 4। তাহলে দেখো এই যে এখানে দেখো x ছাড়া আর কোনো চলরাশি দেখতে পাবে না, খুঁজে পাবে না, ঠিক আছে। আমি যদি t এর চলরাশিটা ইউজ করি, তাহলে t³ + 1, t³ + t²। তাহলে এইগুলো হচ্ছে কি একচল বিশিষ্ট বহুপদী রাশিমালা বা একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এবারে আমি আসছি দ্বিচল বিশিষ্ট, ঠিক আছে। এটা গেল কি একচল বিশিষ্ট, এবার আমি বলছি কি দ্বিচল বিশিষ্ট বহুপদী রাশিমালা। দ্বিচল বিশিষ্ট মিন্স কি, এখানে চলরাশি কটি থাকবে না, দুটি চলরাশি সংখ্যা সমান 2। তাহলে 2 মানে এক্স এর সঙ্গে কি থাকবে, ওয়াই থাকতে পারে, এক্স এর সঙ্গে একটা টিও থাকতে পারে, বা ওয়াই এর সঙ্গে জেডও থাকতে পারে, ঠিক আছে। মানে দুটোর বেশি থাকবে না, দুটোই থাকবে, এক্সাক্ট দুটো। তাহলে একটা উদাহরণ দিই, x² + y², এরকম। এখানে দেবে x² + t, আরো t² + x⁴। তাহলে এইরকম সব দেখতে সংখ্যাগুলো, এখানে একটা সংখ্যা দিয়ে দিতে পারো, এখানেও -1 দিয়ে দিতে পারো। তাহলে দেখো এইরকম সব দেখতে যে রাশিমালা গুলো আছে, তাহলে এখানে দুটো করে চলরাশি উপস্থিত, এই কারণে নাম কি হয়ে গেল, দ্বিচল বহুপদী রাশিমালা, ঠিক আছে। এবারে আমি আরেকটি জিনিস আসবে,
যে ঘাত, ঘাত কি, হ্যাঁ, তাহলে একটা বহুপদী রাশিমালার ঘাত কি সেটা আমরা বুঝতে গেলে বহুপদী রাশিমালার চলের সর্বোচ্চ ঘাতকেই নির্দেশ করে। তো দেখো আমি আমি যদি বলি x টু দি পাওয়ার 4 প্লাস x প্লাস 25, এই একটি বহুপদী রাশিমালা নিলাম। তো এখানে ঘাত কি আছে 1, এখানে ঘাত কি আছে x টু দি পাওয়ার 0, ঠিক আছে। তাহলে আমি 3 রকম ঘাত পেলাম, তাহলে ঘাত কি পেলাম, 4 পেয়েছি একটা, 1 পেয়েছি একটা, 0 পেয়েছি একটা। তাহলে এখানে ম্যাক্সিমাম কে, ম্যাক্সিমামটা 4 আছে, ম্যাক্সিমামটা কি আছে 4। তাহলে এটি 4 ঘাত, তাহলে এটি 4 ঘাত দ্বিঘাত, এই সরি 4 ঘাত রাশিমালা বা বহুপদী রাশিমালা, 4 ঘাত বহুপদী রাশিমালা। তাহলে আমি যদি বলি x টু দি পাওয়ার 49 প্লাস 2 না প্লাস x টু দি পাওয়ার 39 প্লাস x টু দি পাওয়ার 29 প্লাস 50 x টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে এই রাশিটি দেখো সর্বোচ্চ কি আছে এখানে 49, 39, 29, 4, তাহলে এদের মধ্যে সর্বোচ্চ কি আছে, ম্যাক্সিমাম কি আছে, ম্যাক্সিমাম 49 আছে। তার মানে এদের ঘাতটা কি হবে, ঘাতটা হবে 49, ঘাতটা কি হবে 49, তাই না। তাহলে আমরা ঘাত শিখে গেলাম যে একটা বহুপদী রাশিমালা যদি দেওয়া থাকে তাদের চলগুলো দেখে নেবো যে এক্স চল আছে না ওয়াই চল আছে, তো ওই চলের ম্যাক্সিমাম পাওয়ার বা ম্যাক্সিমাম সূচক বা ম্যাক্সিমাম ঘাত যেটা, সেটাকেই ওই যে বহুপদী রাশিমালা আছে সেই রাশিমালার কি, রাশিমালার ঘাত বলবো, তাই না। তো বাচ্চারা দেখো এটা বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে না, তোমরা বাড়িতে এই ভিডিওটি একটু দেখে খাতা নিয়ে লিখে লিখে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের বহুপদী চলরাশি বা বহুপদী সংখ্যামালা সম্পর্কে যে সমস্ত ডাউট গুলো ছিল সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, তাই না। তো চলো এবার আমরা দেখবো যে বহুপদী রাশিমালা প্রকাশ কিভাবে করে। যেরকম আমরা আমাদের প্রত্যেকের একটি করে নাম আছে না, কারণ আমরা প্রত্যেকেই মানুষ, তাই না। তাহলে প্রত্যেকের মানুষ, তাহলে মানুষের ক্লাসিফিকেশন করতে গেলে তাদেরকে আমরা নাম দিয়ে চিনি, নাম বললে তার নাম, তার বাবার নাম, এরকম ভাবে আমরা চিনতে পারি। তাহলে এরকম বহুপদী রাশিমালা তো অনেক থাকতে পারে, যেরকম মানুষ অনেক আছে সেরকম বহুপদী সংখ্যামালা অনেক আছে, তাদের আমরা চিনবো কিভাবে, তাদের অবশ্যই নামকরণ করতে হবে, তাই না। এই নামকরণ কিভাবে করে সেটি এবার দেখি। তো বহুপদী সংখ্যামালা প্রকাশ করার পদ্ধতি, তাহলে কি হবে, প্রকাশ করার পদ্ধতি। তো বহুপদী সংখ্যামালা প্রকাশ করার পদ্ধতি কিরকম, না এটাকে এফএক্স, জিএক্স, টিএক্স, এইচএক্স এরকম সব নামকরণ করা হয়। মানে এফ একটা লেটার দিলাম, স্মল লেটার, তার আন্ডারে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে চলরাশির বহুপদী, যদি এক্স এর চলরাশি হয় এক্স, যদি টি এর চলরাশি হয় টি, তার মানে আমার বক্তব্য যে যদি এটা টি এর চলরাশি হতো টি চলরাশি এফ টি হতো, যদি এটা টি না হয়ে ধরো ওয়াই এর হতো তাহলে আমি এফ অফ ওয়াই লিখতাম। এইরকম সব পদ্ধতিতে আমরা নামকরণ করি। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো, ধরো এফ এক্স ইকুয়াল টু বললাম এক্স স্কোয়ার প্লাস 2, আর এখানে জিএক্স আর একটা অন্য নিলাম এক্স প্লাস 4, তাহলে এই একটা বহুপদী এবং এই একটা বহুপদী রাশিমালা, কিন্তু দুটো বহুপদী রাশিমালা ডিফারেন্ট, তাহলে তাদের নামও ডিফারেন্ট হবে। সেই জন্য দেখো এই একটা নাম অ্যাসাইন করলাম, জি একটা, কিন্তু এইটা সমান আছে, কেন এটা সমান আছে, কারণ দুটোই তো এক্স চলরাশি যুক্ত পদ, তাহলে সেক্ষেত্রে দুটোকেই এক্স চলরাশি দিয়ে লিখতে হবে, কিন্তু নাম এরা চেঞ্জ করে দিচ্ছে, একটা এফ একটা কি জি। এবার আমি যদি বলি এদের যোগ দাও, তাহলে যদি বলে এফ এক্স প্লাস জি এক্স সমান সমান কি হবে করে দেখাও, কোনো ব্যাপার নয়। তাহলে এফ এক্স প্লাস জি এক্স কে আমি এইদিকে বাম দিকে লিখলাম, ডান দিকে আমরা লিখলাম কি এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস এক্স প্লাস 4, তাহলে উত্তর হয়ে গেল কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4 আর 2 যোগ করলে 6, তাহলে এটাই হয়ে গেল কি এফ এক্স প্লাস জি এক্স এর মান। এখান থেকে আরেকটা একটু মজার ব্যাপার দেখো, ধরো এরকম একটা প্রশ্ন আছে, ধরো বললো কি এফ টি ইকুয়াল টু টি কিউ প্লাস 9, তাহলে বললো কি এফ অফ -1 সমান সমান কত,
তাহলে এখানে দেখো এফ টি বলে লেখো টি কিউ প্লাস 9, তাহলে এফ অফ -1, তাহলে এখানে টি এর জায়গায় কি বসিয়েছি দেখো -1 বসিয়েছি, তাহলে এখানে -1 এর কিউ প্লাস 9, তাহলে -1 তিনটে -1 গুণ করো, যেহেতু কিউব আছে প্লাসে -1 হলো, তাহলে এটা এগেন -1 প্লাস 9, তাহলে এটা 8, তাহলে এর আনসারটা হচ্ছে 8, তাই না? তাহলে এরকম অনেক সময় এরকম থাকতে পারে যে এফ এক্স ইকুয়াল টু এক্স, জি এক্স ইকুয়াল টু ধরো এক্স স্কোয়ার, আর এইচ ওয়াই ইকুয়াল টু বললো কি ওয়াই প্লাস 2, বললো এফ এক্স ইন্টু জি এক্স প্লাস এইচ ওয়াই বা এইচ এক্স সমান কত? তো এইটা একটা খুব সুন্দর অঙ্ক দেখো, এফ এক্স মানে কত এক্স, ইন্টু জি এক্স মানে কত এক্স স্কোয়ার থার্ড ব্র্যাকেট প্লাস এইচ এক্স, এখন এইচ ওয়াই এর ভ্যালু দেওয়া আছে দেখো ওয়াই প্লাস 2, তাহলে এইচ এক্স কি হবে, এখানে এক্স বসিয়ে দেবো, তাহলে কি হবে এখানে এক্স বসিয়ে দেবো, তাহলে এক্স প্লাস 2, তাহলে এগুলো করে কি এক্স কিউ প্লাস এক্স প্লাস 2, দেখো এটাও একটা বহুপদী সংখ্যামালা বা রাশিমালা হলো। তাহলে এরকম ধরনের বিভিন্ন লজিক্যাল কোশ্চেন, বিভিন্ন টাইপের কোশ্চেন আসতে পারে। তোমাদের সবসময় যে সব বই থেকে দেবে তা নয়, তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, কাকে কি বলে, কখন কিভাবে কোথায় বসাতে হবে, আর নোটেশনটা কি, নামকরণটা কিভাবে হয়, তাদের কি কি ক্লাসিফিকেশন আছে, এইগুলো তোমাদের একটু স্টাডি করতে হবে। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি এর পরের ভিডিওটি 7.1 এর যে প্রবলেম গুলো আছে, মানে কোনগুলো বহুপদী কোনগুলো বহুপদী নয়, বহুপদী হলে এদের ঘাত কত, বহুপদী এদের চলরাশি সংখ্যা কত, ইচ্ছা খুশি মতো একটা 10 ঘাত বহুপদী লেখো, এই ধরনের যে অঙ্কগুলো আছে, আমি এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে হয়, কিভাবে করতে হয়, বা নির্ভয়ে তোমরা কনফিডেন্টলি কিভাবে করতে পারো, আমি সেই চেষ্টাই করব। তো আজকে এই ভিডিওটি এইটুকুই, তোমরা দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করো, আর ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ তোমার জানার মাধ্যমেই তোমার বন্ধুরা জানতে পারবে। আর আমি এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এইভাবেই পৌঁছাতে চাই যে তাদের অঙ্কে ভয়টা কাটুক, আমার এই একটাই উদ্দেশ্য, আর আমি কিছু চাই না তোমাদের কাছে। তোমরা অঙ্ক ভালো করে শেখো, অঙ্ক শিখে আরো এগিয়ে যাও, এটুকুই আমার তোমাদের কাছে আমার দাবি। তো চলো আজকে এইটুকুই, আগামী ভিডিওতে জন্য অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি আগামী ভিডিও নিয়ে আসছি। তো চলো টাটা।